নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক অনেক পিঠে পুলি খাচ্ছ। তবে জানো তো, এই বছর আমাদের যেহেতু শৌচ চলছে আর এই অবস্থাতে মানে সূচি চলছে, যা এই অবস্থাতে মোটামুটি পিঠে পুলি করতে নিই। তবে হ্যাঁ, 2-3 দিনের মধ্যেই আমাদের এই শৌচটা শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আমরা পিঠে পুলি করে খাবো। তো এই বছরে একদিন করেছিলাম তেলের পিঠা, মালপুয়া, তারপর কিন্তু আর কোনো ধরনের পিঠা করা হয় না। আর সত্যি বলতে খাওয়ার লোকও নেই। আমি মিষ্টি খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। আর একা একা বড় বিচারা ওই 2-3টে খায়, তারপর কিন্তু পরে থাকে, সেই কারণে এতটা উৎসাহ নেই। তবে হ্যাঁ, মকর সংক্রান্তিতে পিঠেপুলি করে খাওয়ার মজাই আলাদা। যদি ঘরে থাকতাম তাহলে কিন্তু অনেক অনেক মজা হতো। আমরা কিন্তু পুরো রাত্র পিকনিক করতাম। তবে এইখানে সেই রকমের কিছুই নেই, তবুও পিঠেপুলি প্রত্যেক বছর করি। তবে এই বছর একটুখানি পিছিয়ে পড়েছে, মানে মকর সংক্রান্তির দিন করতে পারবো না, তবে শীত থাকা অবস্থাতেই করতে পারবো, মানে ওই 3-4 দিন পর করব। প্রত্যেক বছরই পিঠে পুলি মোটামুটি করি, ওই বর যেগুলো ভালোবাসে সেগুলোই করি। যেমন আমার তো মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, তো একটুখানি ওই মালপোয়াতে আলুর পিঠে ওগুলো আমার বর খেতে বেশ ভালোবাসে। তবে আমি এই শীত পড়ার পর তোমাদের সাথে সেই দিন না ভিডিও শ্যুট করতে মানে শেয়ার করতে পারিনি। একদিন করেছিলাম, সেই দিন করেছিলাম মুগ ডাল দিয়ে মালপোয়া, খেতে কিন্তু দারুণ হয়েছিল। গুড়ের মধ্যে পরে ডিপ করে রেখেছিলাম, কি যে অসাধারণ টেস্ট হয়েছিল। আর তারপর কিন্তু বেশ আফসোস হয়েছিল যে ব্লগে কেন শেয়ার করিনি। তারপর ভেবেছিলাম যে মকর সংক্রান্তিতে করব, কিন্তু ওই আমাদের সূচি পড়ে গেছে, তারপর তো আর কিছুই না। পিঠে পুলি নাকি খেতে নেই এই সময়টাতে। তো ঘর থেকে বলা হলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে 2-3 দিনে তো বাকি, 2-3 দিন অপেক্ষা করে নাও, তারপর করে খেতে পারবে। তো এইখানে দেখো ঘুম থেকে উঠে কিছু কাজগুজ করিয়ে নিচ্ছি। মানে বর খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। আজকের ওয়েদারটা ভীষণই খারাপ, মানে একদম কুয়াশা ঘন হয়ে আছে, তাই বাইরের কাপড়গুলো তুলে নিচ্ছি, ওগুলো আবার ভিজে যাবে। ঘরে যদি আমি জায়গায় জায়গায় একটুখানি মেলে দিই তাহলে কিন্তু গরম ভাপে শুকিয়ে যাবে, বা বোঝা যায় যে এটা মানে শুকিয়ে গেছে। তবে বাইরে থাকলে একদমই বোঝা যায় না, কুয়াশা পড়তে থাকে, তো সেই কারণে আজকে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তবে এখন একটুখানি দেখে বোঝা যাচ্ছে যে না পরিষ্কার। তবে সত্যি বলতে সকালবেলা আরও বেশি ছিল, আর এখন একটু পরিষ্কার হয়েছে। এইখানে আমি রসুনের গাছগুলো লাগিয়েছি, কিন্তু গাছ বাড়ছে না, হয়তো অতিরিক্ত শীতের কারণে। তবে হ্যাঁ দেখো, সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো ওই গাছের যে খ্যাংগুলো বেরিয়েছে, মানে গাছটা বেরিয়েছে মাত্র, তবে লম্বা হচ্ছে না। আর বাইরের ওয়েদার দেখো কেমন, একদম ঘুটঘুটে ঠান্ডা হয়ে আছে, কুয়াশা পড়ছে, মানে কি আর বলবো। বৃষ্টি পড়াতে আমার গাছগুলো বেশ সবুজ হয়েছে, লাউ গাছটা বেশ একটুখানি লম্বা হয়েছে। একটুখানি আমি প্রত্যেক দিন দেখি তো, তাই মানে বুঝতে পারছি একটুখানি লম্বা হয়েছে, সবুজ সবুজ হয়েছে, প্রত্যেকটা গাছ ভালো লাগছে। প্রত্যেক বছর জানো তো মকর সংক্রান্তির দিন মানে আগের দিন রাত্রিবেলা, যেমন গতকালকে যে রাত্রে গেছে, আমি ভিডিওটা যেদিন শ্যুট করেছি সেই দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে বাইরে একটা নেড়ার ঘর বানিয়ে কিন্তু পিকনিক করা হয়। সকাল সকাল অন্ধকার থাকতে উঠে স্নান করে করে এসে সবাই সেই ঘরে আগুন ধাপাবে, মানে এটা আমাদের দিকের নিয়ম বলতে পারো। আর তারপরে এসে তুলসী গাছে পুজো দিয়ে ফল আর তিল চাউল এগুলো দিয়ে আমরা তুলসীর তলায় পুজো করি। আর তারপর সেই তিল আর চাল খেয়ে তারপর কিন্তু ঘরে পিঠে পুলি খেতে হয়। আর মাকে দেখতাম ছোটোবেলার থেকে পুরো রাত জেগে আমরা পিকনিক করতাম। মায়েরা সব মায়েরাই পুরো রাত্রি জেগে পিঠে পুলি করতো। তবে এখন আমরা যেহেতু বড় হয়েছি, আমাদের বিয়ে হয়েছে, রাত্রি জেগে করি না, কারণ ওই শরীর খারাপ হয়। আর পিঠে পুলি দিনের বেলা বসেও করা যায়, তবে আগেকার দিনের মানুষকে দেখতাম যে ওরা রাত্রিবেলা বসেই পুরো রাত জেগে করতো। মাকে আমি ওই মালপোয়ার ডোটা রেডি করে দিতাম, মানে আটাটা একদম মেখে দিতাম, চালের গুঁড়িটা ওইগুলো করতাম, পাটি সাপটার জন্য গোলটা রেডি করে দিতাম, এই সব বসে বসে করতাম, সাহায্য করতাম মাকে। আর মা বসে বসে পিঠে বাছতো। তো সেই দিনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এখন ভীষণ মিস করি, আগের মতো আর দিনগুলোও নেই। মানুষ না সময়ের সঙ্গে সঙ্গে সময় পাল্টেছে, মানুষও পাল্টেছে, সেই রকম দিন কাটায় না কেউ এখন। রাত্রিবেলা জেগে কাউকেই এখন দেখা যায় না।
না। তবে আমার মা এখনও রাত্রি জেগে করে, ওই রাত্রি 12টা-1টার সময় ফোন করে একটুখানি বকতে হয় যে যাও গিয়ে শুয়ে পড়ো, সকালবেলা উঠে আরামসে করতে পারবে, এত পিঠেপুলি খেয়ে খাবে, এইসব বলতে হয়। বলার পর ভাইয়েরা একটুখানি বকাবকি করে, তারপর গিয়ে মা শুবে, এরকম একটা হয়ে যায়। তবে ছোটোবেলা পুরো রাত জেগে করতো মা। যাই হোক, এই যে আমি তো ঘরের কাজে ব্যস্তই আছি, মানে ওই রান্নাঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, আর সেই দিনগুলো ভীষণ মনে পড়ছে আজকের দিনে। আসলে ছোটোবেলার দিনগুলো সত্যি ভীষণ সুন্দর হয়। সবথেকে বড় কথা, আমরা যে পিছনে যে দিনগুলো ফেলে আসি না, সেগুলো যখন আমরা ঘুরে দেখি আসলেই ভীষণ সুন্দর হয়। তাই এখন আমি প্রত্যেকটা দিন যে পার করি, সময়ের সঙ্গে না এই জিনিসটা বুঝে গেছে, তাই প্রত্যেকটা দিন পার করি যে সেই দিনটা যেমন খারাপ গেলেও মনে হয় যে হয়তো কিছু বছর পর গিয়ে আমার এই দিনটাই ভালো লাগবে, তাই আফসোস করে কোনো লাভ নেই, এইরকম একটা ফিল আসে। বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি বাসন ধোয়ার জায়গার উপরটা মুছে নিলাম, কারণ ওইখানে একটু জলের ছিটা পড়ে, প্রত্যেক দিন মুছে রাখলে ওই ছিটার দাগটা হয় না। এবার আমি প্রত্যেকটা বাসন জায়গা মতো তুলে গুছিয়ে রেখে দেবো। রান্নাঘরটা মুছে নিলে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তার আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওই ওয়ালের মানে কালারগুলো না ছুটে ছুটে পড়ছে। ঘরের অবস্থা ভীষণই খারাপ, কারণ ওই কালার করে দিচ্ছে না, আর যে পুরোনো কালার ছিল সেগুলো এবার ঝরে ঝরে পড়ছে। তো পাপাই হয়তো চালের দামটা সরিয়েছে, ওই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে কালার পরে, সেটা আবার ঝাড়ু দিয়ে একটুখানি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ঘর মুছার আগে একবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলে মুছতে মানে অনেকটাই সুবিধে হয়। যে হারে কনকনে ঠান্ডা পড়েছে, হাত পা দুটোই অবশ হয়ে আছে, মানে হাত আর পা দু জায়গায় অবশ হয়ে আছে, কাজকর্ম একদমই করা যাচ্ছে না। আর এইরকম দিনে জানো তো মনটাও খারাপ থাকে, কাজকর্ম ভালো করে খুলে করা যায় না, স্নানটাও ভালো করে খুলে করা যায় না, মানে ওই স্নান করবো কি না করবো না এই করেই যেতে হয় বাথরুমে। তো মানে একদমই ভালো লাগে না, সত্যি এত বাজে অবস্থা হয়ে আছে ঠান্ডায়। রৌদ্র তো উঠছেই না, আর 2-3 দিন দেখবে রৌদ্র না উঠলে মন মরা হয়ে যায়, কাপড় টাপড় কিছুই শুকোয় না। আর এই যে কাপড়গুলো তুলে এনেছি সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, এমন একটা অবস্থা কাপড়গুলোতে 2-3 দিন চলে যাচ্ছে, শুকোচ্ছে না, তখন কেমন যেন একটা স্মেল হয়ে আছে। বাতাসে যতটুকু শুকায় ওই হালকা হালকা বাতাস চলতে থাকে না, সেই বাতাসের জন্যই কাপড়গুলো শুকিয়ে গেছে। তবে কি বলতো, রৌদ্রতে শুকানোর পর যে কোনো জিনিস একটা যে পজিটিভিটি আসে সেটা কিন্তু বাতাসে আসে না, মানে রৌদ্রতে শুকানোর পর কাপড়গুলোতে যে ফ্রেশনেস একটা ফিল হয় না, সেটা কিন্তু ওই বাতাসে শুকোলে হয় না। তবে কাজ তো চালাতে হবে। হাতে আমার যে একটা স্যুট আছে, মানে ওই ট্যাক স্যুটটা না, ওইটা না শুকোই না, এত 2-3 দিন পর্যন্ত জল নিচে দিকে মানে লেগেই থাকে, ওটাকে বারবার চিপে চিপে দিতে হয়, শুকোতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তাই ভাবছি এটাকে পরবো না, তবে ওই শীত যতদিন থাকবে ততদিনই পরবো, তো তাই ইচ্ছেও করে মাঝে মধ্যে চলো এটাও পরে নিই, এই পরবো না বলে আবার পরে নিই। যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে একটা সাইড করে রেখেছি, পরে তুলে জায়গা মতো রেখে দেবো। আর এখন চলে এসেছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। যে কাপড়গুলো ভাঁজ করেছিলাম সেগুলোই জায়গা মতো রেখে দিচ্ছি, এনে পরে এদিকে না ওইদিকে আবার ছড়িয়ে ছিটিয়ে পরে ভুলে যাব। আমি সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলেই আমারই সুবিধে হয়। প্রত্যেকটা কাজ যদি একটুখানি বুদ্ধি কাটিয়ে সুন্দর করে গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু এই কনকনে ঠান্ডায়ও ঘর দরজাটা পরিষ্কার থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তো সবচেয়ে বড় ম্যাটার করে, সেই কারণে একটুখানি বুদ্ধি খাটাতে হয়। আর তাছাড়া ওই আর কি, একটুখানি আলস্য ছেড়ে সব কাজ পরিপাটিভাবে করতে হয়।
এই শীতের মধ্যে আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ একদম ঝটপট ঝটপট করে নিতে, কারণ ওই সময় দিয়ে কাজ করার মতো অবস্থা এখন নেই। পুরো এত বেশি ঠান্ডা পড়েছে, মানে এমনিতেই জানুয়ারি মাস ঢোকার পর খুব বেশি ঠান্ডা পড়েছে, তার মধ্যে ঠান্ডাটা কমছে বাড়ছে এরকম হচ্ছে। যেই দিনগুলোতে কুয়াশা পড়ে থাকছে না, মানে কি আর বলবো তোমাদের, বাইরে গেলে হাত পা দুটো একদম অবশ হয়ে যাচ্ছে, মানে ওই ফ্রিজে বরফ ধরলে যেরকম হয় না কিছুক্ষণ রাখার পর হাতগুলো কাজ করে না, সেই রকম একটা অবস্থা। একদম শুকনো কাপড় দিয়ে মানে শুকনো করে ঘরটাকে মুছে নিয়েছি, আর এবার আমি চাটাইটা বিছিয়ে নিচ্ছি। অনেকেরই চিন্তাধারা হয় যে মেয়েদের তো যেমন কোনো কাজ নেই, এই যেমন কী কাজ থাকে খাওয়া দাওয়া রান্নাবাড়া ছাড়া, তাছাড়াও কোনো বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করতে হয় না। তবে হ্যাঁ, সত্যি বলতে কি বলো তো, সংসার করতে গেলে না বুদ্ধির অনেক প্রয়োজন হয়, সেটা ঘরের ক্ষেত্রে হোক বা বেবি সামলিয়ে মানে বাচ্চাদেরকে বড় করা, যেমন আমাদের মায়ে আমাদের পড়ালেখা করিয়ে সব কিছু করিয়ে বড় করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সবারই বুদ্ধির প্রয়োজন হয়। আর বুদ্ধি কাটিয়ে যদি প্রত্যেকটা কাজ করো, সেই কাজটা অনেক সুন্দর হয় আর অনেকটা সহজ হয়ে যায়। স্নানটা এলাম সেরে, আর আগে এসে কাপড় পরেছি, বাবা কাপড় টাপড় পরে তারপর এসেছি কাপড়গুলো মেলতে, কারণ ওই কাঁপছিলাম ঠান্ডায়। দেখতেই পাচ্ছ কুয়াশা যেন আরও বেশি করে পড়ছে, তবে কি আর করবো, কাপড়গুলো বাইরেই দিচ্ছি। জলটা যদি ঝরে যায় আর যদি হালকা হালকা বাতাস চলে, তাহলে সত্যি সত্যিই জলটা ঝরে যাবে, আর ওই পাতলা পাতলা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। মোটা কাপড়গুলোর জন্য একটুখানি অসুবিধে হয়, তবে বেশি দিন আর নয়, এই জানুয়ারি মাসটা গেলেই কিন্তু ঠান্ডা শেষ হয়ে যাবে, মানে সেই রকম থাকবে না, তখন খুব বেশি বাতাস চলে। ফেব্রুয়ারি মার্চের লাস্টের দিকে তো গরম চলেই আসে। গরম এলেও সেই মানে তাতাপুরা গরম সহ্য করা যায় না, ঠান্ডাটা বেশ ভালোই আছে, মানে ঘরে থাকলে একটুখানি সহ্য করা যায় বলতে পারো। কাপড়গুলো সবকটা মেলে সুন্দর করে চলে এসেছি ঘরে। সোনা পাপা না বেশ খানিকক্ষণ ধরে শুয়ে আছে, ওকে আমি আগেই ফ্রেশ করে দিয়েছি, তাই ওকে আর স্নান করাইনি আজকে। কাপড় টাপড় চেঞ্জ করে গরম জলে গাটা ভালো করে মুছে দিয়েছি, কারণ এই ঠান্ডার মধ্যে প্রত্যেক দিন যদি স্নান করাতে যাই, উনি আবার স্নান করতে গেলে ওই গা ধোয়া ভাবটা বুঝে না, মাথায় শুধু গিয়েই মাথায় জল ঢেলে দেবে, মানে ও আমার কথা শুনবেই না। যাই হোক, তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে একটুখানি দুধ গরমে বসিয়ে দিয়েছি, কারণ করবো চা, আর পাপাইকে দেবো গরম গরম দুধ। আমার তো অবস্থা খারাপ, কাঁপছিলাম আমি এতক্ষণ ধরে, ব্ল্যাঙ্কেটের নিচে একটুখানি ঢুকেছিলাম, হাত পা শরীর কিছুই গরম হচ্ছে না, আর ইচ্ছেও করছে না যে উঠে এসে নিজের জন্য কিছু করি, গরম গরম চা খেলে ভালো লাগবে, কফি খেলে ভালো লাগবে, সেটা আর ইচ্ছে করছে না। তারপর উঠে এসেছি, এই যে একটুখানি ছোলে ভেজে নিয়েছি, আর তার সঙ্গে এই যে চা করে নিয়েছি। আর এবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর, মানে ওই চা খাওয়া কমপ্লিট করার পর কিছুক্ষণ পর বড়মশাই চলে এসেছে, সঙ্গে নিয়ে এসেছে মাশরুম, আর নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো, তার সঙ্গে বেগুন। মাশরুমগুলো বেশ কিছুদিন পরেই নিয়ে আসা হয়েছে, এখানে কিন্তু খোলা মাশরুম পাওয়া যায় না, এরকম প্যাকেট নিয়ে আসতে হয়। তবে হ্যাঁ, 30 টাকা করে প্যাকেট নেয়, কখনো কখনো 20 টাকা করেও পাওয়া যায়। মাশরুম খেতে আমার বেশ ভালোই লাগে, ক্যাচ 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 করে না, পুরো চিকেন চিকেন লাগে, ভীষণ ভালো লাগে। তবে বর খেতে ততটাও পছন্দ করে না, সেই কারণে ওই হঠাৎ হঠাৎ নিয়ে আসা হয় রুটির সঙ্গে পরোটার সঙ্গে ওই শুকনো শুকনো করে মশালা মাশরুম করার জন্য। আর আমি এখানে দেখো আজকে রান্না করব ভরবা করলা, তো সেইটার জন্য করলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পনির ছিল, পনির দিয়ে করব, তাই পনিরটা সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আর এবার করলার ভিতর থেকে যে স্টাফিংটা থাকে না ন্যাচারালি, সেইটাই বের করে নিচ্ছি। এবার পনিরের মধ্যে আমি ভাবছি সব মশলা, মানে বুদ্ধি কাটাচ্ছি কি করব, আমি পনির দিয়ে করিনি, আগে মশলা কষিয়ে মশলা স্টাফিং করেছি। তো আজকে আমি পনিরের মধ্যেই সব মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে একটা সুন্দর মশলা রেডি করে নেব, তারপর ভরবাটা মানে ভরবো। সব ধরনের স্টাফিং দিয়ে মশলাটা সুন্দর করে রেডি করে তারপর স্টাফ করে নিয়েছি। আর এবার কড়াইতে তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেব। ডালটা সবাই দিয়ে দিয়েছি, আর বড়মাশাই এইদিকে বসে আছে খাবার জন্য, তো ডিনারটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।